হ্যালো স্টুডেন্টস, আমি চৈতন্য স্যার। TWC চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। অর্থাৎ আমরা কারকের শেষে আমরা একটা ভিডিও রেখেছিলাম যে কারক বোঝানোর পরে ওঠা, অর্থাৎ অকারক পদ, সেটা হচ্ছে আজকের ভিডিও। এটা করব এবং আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের শেষ ভিডিও। কারক এবং অকারক পদ আলোচনা পুরো ক্লাস 10-এ যে আলোচনা চলছিল ওইটা আজকে শেষ হবে। তাই যদি তোমরা এখনও ওই কারকের পূর্ব ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই এই TWC চ্যানেলে গিয়ে তোমরা সকলে দেখে নিও। তাই কথা না বাড়িয়ে আজকে আমাদের যেটা আলোচনা রয়েছে সেটা হচ্ছে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, এই দুটোকে আলোচনা করে নেব। তার প্রথমে আমরা আলোচনা করব সম্বন্ধ পদ। এই সম্বন্ধ কথাটা শুনেই তোমাদের বুঝতে পারছো যে এটা কারোর সঙ্গে একটা সম্পর্ক বোঝাবে। তাই তো আমরা কারক জেনেছি যে কারক কথা অর্থ হচ্ছে ক্রিয়ান্বয়ী কারক, অর্থাৎ ক্রিয়ার সমাপিকা ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদ অর্থাৎ নাম পদের যে সম্পর্ক হতো সেটাই হচ্ছে কারক। কিন্তু অকারক পদ কাকে বলছে? তাহলে কারকের বিপরীত যেটা হবে সেটাই তো অকারক পদ। কারকের বিপরীত যেটা হবে সেটাই অকারক পদ। সম্বন্ধ পদ আলোচনা করব। তাহলে এটা হচ্ছে একটা কি অকারক, এটা হচ্ছে অকারক। তাহলে এটা কারকের বিপরীত যেটা হবে সেটাই অকারক। তাহলে এটা কি হবে? আমরা কারক পড়েছিলাম যে ক্রিয়ার সঙ্গে ক্রিয়াপদের সমাপিকা ক্রিয়ার সঙ্গে নাম পদের সম্পর্ক ছিল, কিন্তু এখানে অকারক হবে এর বিপরীত। কি হবে? নাম পদের সঙ্গে নাম পদেরই সম্পর্ক, নাম পদের সঙ্গে নাম পদের সম্পর্কই হচ্ছে সম্বন্ধ পদ বা অকারক। সেটাই হচ্ছে অকারক। কারকের বিপরীতে যেটা আছে সেটা অকারক। এবার আমরা সংজ্ঞা উদাহরণগুলো আস্তে আস্তে যাব। প্রথমে হচ্ছে সংজ্ঞা। যদি দিই আমরা যে সংজ্ঞা কি আলোচনা করব? সংজ্ঞা হচ্ছে যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ না বুঝিয়ে যদি অন্য নামপদের সঙ্গে যদি কোনো অন্য বিশেষ্য পদের সম্বন্ধ থাকে, তাহলে অন্য না লিখে আমি লিখলাম যে নামপদের সঙ্গে পেনটা এত ডিস্টার্ব করছে কেন বলো তো? সংজ্ঞা কি হবে? নামপদের সঙ্গে নামপদ কোনগুলো হবে? বিশেষ্য একটা সর্বনাম সঙ্গে কি হবে? বিশেষ্যের সম্পর্ক বোঝাবে বা সম্বন্ধ বোঝাবে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সম্বন্ধ পদ। এবার এই সম্বন্ধ পদ কত রকমের হতে পারে বা সম্বন্ধ পদে কি কি কারক হতে পারে, এই বিভক্তি হতে পারে, সেটা একটু জেনে নিতে হবে। খুব মন দিয়ে শুনবে যে সম্বন্ধ পদ চেনার সহজ উপায়। সম্বন্ধ পদ চেনার সহজ উপায় হলো কি হবে? সম্বন্ধ পদ চেনার সহজ উপায় হচ্ছে র বা এর। এটা কোথায় থাকবে? বিশেষ্য পদের শেষে, বিশেষ্য পদের সঙ্গে বা বিশেষ্য পদের শেষে। বিশেষ্য পদের সঙ্গে, পদের শেষে। কেন বললাম এই র বা এর? এগুলো কি? এগুলো হচ্ছে একটা বিভক্তি। আর বিভক্তি সবসময় কোথায় বসে? পদের শেষে বসে। তাই এটা বিশেষ্য পদের শেষে বসবে। এইটা হচ্ছে সহজ উপায়। বিশেষ্য পদ
বিশেষ পদের শেষে থাকবে যে বিভক্তি সেটা হচ্ছে এই র বা এর বিভক্তি থাকলে আমরা সহজে বুঝতে পারবো এটা সম্বন্ধ পদ। এবার চলে আসি এই সম্বন্ধ পদের প্রকারভেদ কতগুলো রয়েছে। সম্বন্ধ পদের প্রকার যদি আমরা বলি প্রায় 12খানা রয়েছে, 12টি রয়েছে, প্রায় 12টি রয়েছে। এই 12টির মধ্যে আমরা এক করে আলোচনা করতে হবে। প্রথমে যদি বলি আমরা কর্তৃ সম্বন্ধে, 1 নম্বরটা কি আছে? কর্তৃ সম্বন্ধ। কর্তৃ সম্বন্ধ তোমার শুনেই বুঝতে পারছো যে কর্তাই প্রধান হবে। বললাম যে দাদার শ্বশুর এই কলেজের অধ্যাপক। দাদার ডিস্টার্ব করছে। 1 নম্বরে হচ্ছে কর্তৃ সম্বন্ধ। কি বললাম যে দাদার শ্বশুর এই কলেজের অধ্যাপক বা অধ্যাপক না অধ্যক্ষ, প্রিন্সিপাল, কলেজের স্যারদের অধ্যক্ষ বলা হয়। তাহলে দাদার শ্বশুর বলা হয়েছে এখানে, কার কথা বলা হয়েছে? দাদার শ্বশুর। তাহলে দেখো আমি বলেছিলাম কি র বা এর থাকলে আমরা সেটাকে বলবো কার সঙ্গে থাকবে? কর্তৃপদ, তোমার বিশেষ পদের সঙ্গে। বিশেষ পদ কোনটা এখানে? তাহলে কার শ্বশুর? দাদার শ্বশুর। এই দাদার থাকলে এটা আমরা বলবো সম্বন্ধ পদ। এর 2 নম্বরে কি চলে আসি? 2 নম্বরে হচ্ছে যে কর্ম সম্বন্ধ। কর্ম সম্বন্ধে কি হবে? যদি বলি আমি যে পিতামাতা সন্তানের প্রতিপালনের জন্য পিতামাতা সন্তানের এই সন্তানের প্রতিপালনের সব কষ্ট সহ্য করে। তাহলে কর্ম সম্বন্ধে কি হচ্ছে? পিতামাতা কাদের বা কার প্রতিপালনের জন্য কষ্ট সহ্য করছে, তার সন্তানের, এই সন্তানের, এটা হলে কর্ম সম্বন্ধ। তারপরে চলে আসে 3 নম্বর যে করণ সম্বন্ধ। করণ সম্বন্ধ কেমন হবে? করণ সম্বন্ধ হচ্ছে যে অসহায় পশুটি দড়ির বাঁধনে বাঁধা। দেখো কিসের সাহায্যে? দড়ির বা রবা, এর দড়ির থাকলে দড়ির বাঁধনে বাঁধা। আবার হচ্ছে বাঁধনে বাঁধা, এইটা যে কি ধরনের, এটা কি কারক হবে? এটা সমধাতুজ করণ। বাঁধনের দ্বারা বাঁধা হয়েছে, সমধাতুজ করণ হয়েছে, সেটা আলাদা। এবং দড়ির থাকলে এটা কি হবে? করণ সম্বন্ধ থাকবে। 4 নম্বর কি আছে? নিমিত্ত। 4 নম্বর হচ্ছে নিমিত্ত। নিমিত্ত কি হবে? বললাম পুজোর শেষে পুরোহিতের দক্ষিণা দিতে হবে। এই পুরোহিতের এই পুজো শেষে কার দক্ষিণা দিতে হবে? পুরোহিতের। তার নিমিত্ত হচ্ছে পুরোহিতের উদ্দেশ্যে দক্ষিণাটা দিতে হবে। দক্ষিণাটা তো এমনি কাউকে দেওয়া হবে না, তাহলে পুরোহিতের উদ্দেশ্যে দেওয়া হবে। তাই এটা কি হচ্ছে? এটা হচ্ছে নিমিত্ত সম্বন্ধ। এরপরে চলে আসি অপাদান সম্বন্ধ। অপাদান সম্বন্ধে কি হবে? যে মনের দুঃখে বাছা মনের দুঃখে, লিখে দিলাম মনের দুঃখে বাচ্চা ছেলেটি কাঁদতে লাগলো। তাহলে মনের দুঃখে, কিসের কারণে? কি থেকে? দুঃখ হইতে ছেলেটা কাঁদছে, হইতে থেকেছে হলে উপাদান কারক হয়েছে।
এরপরে চলে আসি 6 নম্বর কি আছে, 6 নম্বর হবে অধিকরণ সম্বন্ধ। অধিকরণ সম্বন্ধ, তাহলে 6টা কারকে 6টা সম্বন্ধ হয়ে যাচ্ছে। আগে সেটা মুখ বুঝে নিলে তারপর বাকিগুলো আমরা করে নেব। এখানে বললাম যে বনের পশু বনে থাকতে ভালোবাসে, বনের পশু বনে থাকতে ভালোবাসে। তাহলে বনের পশু কোথাকার পশু, কোনো স্থান বোঝাচ্ছে, বনের পশু, তাই অধিকরণ সম্বন্ধ। 7 নম্বর কি হবে, 7 নম্বরে চলে আসি আমরা যে বিশেষণ সম্বন্ধ, বিশেষণ সম্বন্ধ। বিশেষণ সম্বন্ধে কি আসবে, যে প্রশংসার দৃষ্টিতে প্রধান শিক্ষিকা আমাকে দেখলেন, তাহলে প্রশংসার, প্রশংসা এটা তালব্য হবে, প্রশংসার দৃষ্টিতে, কেমন দৃষ্টিতে তাকালেন, প্রশংসার দৃষ্টি, প্রশংসা এগুলো হচ্ছে বিশেষণ। এবার চলে আসি 8 নম্বরে, 8 নম্বর কি আছে, উপাদান সম্বন্ধ, উপাদান সম্বন্ধ। উপাদান সম্বন্ধ কি হবে, বললাম সোনার বাটিতে আলমারিতেই বা সোনার বাটি আলমারিতেই রাখা যায়, তাতে খাওয়া যায় না, তাহলে সোনার বাটি এইটা উপাদান, সোনার উপাদান, একটা বাটিটা তৈরি সোনা দিয়ে, উপাদান দিয়ে। 9 নম্বরে কি আছে, 9 নম্বরে হবে ক্রম সম্বন্ধ, ক্রম মানে 1 2 3 4 5 এইভাবে যে একটা বলি যে আমরা, অর্থাৎ পূর্ণবাচক সংখ্যায় ক্রম বোঝানো যায়। যে বললাম 10-এর পৃষ্ঠায় একটা হাসির গল্প আছে, 10-এর পৃষ্ঠায়, 10-এর পৃষ্ঠায় একটা হাসির গল্প আছে, এই 10-এর হচ্ছে তাহলে ক্রম, ক্রম বোঝালে প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী, অর্থাৎ পূর্ণবাচক সংখ্যাগুলি হয় ক্রমের ক্ষেত্রে। 10 নম্বরে কি আছে, 10 নম্বর হচ্ছে অভেদ সম্বন্ধ। অভেদ কথা অর্থ হচ্ছে ভেদ থাকবে না, দুটোর মধ্যে যেন ভেদাভেদ মুছে গেছে। যেমন বললাম যে বিদ্যাসাগর সত্যিই ছিলেন বিদ্যার সাগর, তাহলে বিদ্যার সাগর, বিদ্যার সাগর, এটা তো বুঝতে পারছি যে অভেদ সম্বন্ধ করা আছে, বিদ্যার সঙ্গে সাগরের যেন অভেদ সম্বন্ধ রয়েছে। 11 নম্বর কি আছে, 11 নম্বরে হবে যে হেতু সম্বন্ধ, হেতু, 11 হচ্ছে হেতু সম্বন্ধ। হেতু সম্বন্ধ, হেতু সম্বন্ধে কি হবে, হেতু হচ্ছে যদি বলি আমি রূপের গর্বে তার মাটিতে পা পড়ে না, রূপের গর্বে তার মাটিতে পা পড়ে না, তাহলে রূপের গর্ব, রূপ হেতু তার মাটিতে পা পড়ছে না। এবং শেষ হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধ, শেষ হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধ। উদ্দেশ্য কি সম্বন্ধ হবে, উদ্দেশ্য সম্বন্ধটা কি হবে, যদি হাঁটার রাস্তা চেনা না থাকলে যাব না, হাঁটার রাস্তা, হাঁটার রাস্তা, হাঁটার রাস্তা না চেনা না থাকলে আমি যাবো না, তাহলে হাঁটার উদ্দেশ্য, উদ্দেশ্যটা হচ্ছে হাঁটা চলা, এবং সেই রাস্তা না জানলে আমি যাবো না, তাই এটা হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধ। আশা করি তোমরা সকলে সম্বন্ধ পদটা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব যেটা সম্বোধন পদ, এরপরে আমরা আলোচনা করব সম্বোধন পদ, সম্বোধন পদ। সম্বোধন পদ, সম্বোধন কথাটা দ্বারাই আমরা বুঝতে পারছি যে কাউকে কোনো সম্বোধন করে কোনো কিছু কথা বলা হবে, কাউকে কোনো কিছু সম্বোধন করে আমরা কোনো যখন কোনো ক্রিয়া সম্পাদন করব বা কাজ করব তখন তাকে আমরা বলবো সম্বোধন পদ। যেমন বলছি, একটা উদাহরণ দিচ্ছি যে মহাশয়, মহাশয়, মহাশয় বিনা দোষে, দোষে আমাকে মারবেন না। এটা তোমরা ক্লাস 9-এর ধীবর বৃত্তান্ত থেকে পড়ে এসছো, এটা ধীবরের উক্তি ছিল।
সেখান থেকে একটা উক্তি নিয়ে নিলাম যে মহাশয় আমাকে বিনা দোষে মারবেন। দেখো এখানে সম্বোধন কি রয়েছে, সম্বোধন কোনটাকে করা হচ্ছে, দেখো তোমার সহজে বুঝতে হচ্ছে মহাশয়, সে মহাশয়কে সম্বোধন করে বলছে যে বিনা দোষে আমাকে মারবেন না। তাহলে এইভাবে যখন বোঝাবে তখন তাকে আমরা বলবো সম্বোধন পদ। এবার সংজ্ঞায় চলে আসি। সংজ্ঞা কি হবে, সংজ্ঞা কি হবে, সংজ্ঞায় বলবো যে কোনো বাক্যে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে, বাক্যে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে আহ্বান বা সম্বোধনের জন্য লিখে দাও, সম্বোধনের জন্য ব্যবহৃত পদকে সম্বন্ধ পদ বলে বা সম্বোধন পদ বলে, সম্বোধন পদ বলে। সবাই বুঝতে পারলে? তাহলে কোনো প্রাণী, ব্যক্তি হতে পারে, প্রাণী হতে পারে, বস্তু হতে পারে, তাকে আমরা সম্বোধন করে ডাকবো, তখন তাকে আমরা সম্বোধন পদ বলে। এবার চলে আসি কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা সম্বোধন পদটা বুঝে নিব। এছাড়া আর কিছু নেই তেমন, এখানে শেষ হয়ে যাবে। এবার একটা উদাহরণ দিই, যেমন বলছি ও হে, আমি বললাম ও হে, দিয়ে একটু কমা দিলাম, ও হে ক্লাসে, স্যার বলছেন ধরো ক্লাসে কোনো কথা বলবে না। দেখো তাহলে আমি বলছি ধরো তোমাদের যে ও হে ক্লাসে কোনো কথা বলবে না, তো তোমাদেরকে সম্বোধন করে বলছি, কিন্তু আমি তোমাদের ছাড়া অন্য কাউকে বলছি না, তাই এটা হচ্ছে কি সম্বোধন পদ। এছাড়া আরেকবার বললাম, আরেকটা উদাহরণ বলছি, এই যে একটু দাঁড়ান বলি, এই যে একটু দাঁড়ান, তাহলে দেখো এই যে তাকে সম্বোধন করলাম। এইরকম দেখলে তুমি এটাকে কি বলতে পারো, সম্বোধন পদ বলতে পারো। আশা করি তোমাদের সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ বিষয়ে যে ডাউটগুলো ছিল সেগুলো সব ক্লিয়ার হয়েছে। আমরা পুরো শেষে চলে এসেছি, ভিডিওটা আর বেশিক্ষণ নেই, তোমরা সবাই ভালো করে ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের কারক সম্পর্কে, কারক অকারক সম্পর্কে কোনো দ্বিধা বা তোমাদের কোনো ভয়ের কারণ থাকবে না, ভয়গুলো সব কেটে যাবে। এবং শেষে আমরা আলোচনা করব এই সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, এই দুটো পদের মধ্যে কি পার্থক্য থাকতে পারে। পরীক্ষায় এই দুটো প্রশ্ন আসে, পরীক্ষায় পার্থক্যটা আসে, পরীক্ষায় বেশি আসে যে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের দুটি পার্থক্য লেখো, তখন তোমাকে লিখতে হবে। আমি সেই জন্য বলে দিচ্ছি, বলেছি এর সম্বন্ধ পদ লিখলাম, সম্বন্ধ পদ, আর পাশে লিখলাম সম্বোধন। সম্বন্ধ পদ আর সম্বোধন। প্রথমে আমরা সংজ্ঞা লিখতে পারি, যদি আমাদের মনে হয় যে প্রথমে আমরা সংজ্ঞা লিখে দেবো, তাহলে আমরা এখানে পার্থক্য টেনে দিলাম। 1 নম্বরে কি লিখলাম, 1 নম্বরে কি লিখব, যে কাকে বলে হতে পারে। যদি বলি যে সম্বন্ধ পদ পরবর্তী বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্কযুক্ত, লিখে দিই, তাহলে পরবর্তী বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্কযুক্ত, পদের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা কোনটা, এটি হচ্ছে সম্বন্ধ পদ। আর এর 1 নম্বর ক্ষেত্র এই হচ্ছে সম্বোধন পদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকে না, এটা সম্পর্ক যুক্ত হচ্ছে, এর হচ্ছে সম্পর্ক থাকে না।
থাকে না। উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবে। উদাহরণে কি বলছে? উদাহরণ হচ্ছে, 1 নম্বর উদাহরণ যদি আমি দিই, উদাহরণে যদি বলি যে সাগরের জল সহজে ফুরোয় না। তাহলে দেখো, সাগরের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সাগর তো সহজে ফুরায় না, কিন্তু এখানে দেখো, এখানে বলছে ও হে, কমা দিয়ে দিলাম। এদিকে একবার শুনবে, দেখো ও হে, এটা হচ্ছে সম্বোধন পদ, এর সঙ্গে বাক্যের কোনো কারো সম্পর্ক নেই। 2 নম্বর পয়েন্টে আমরা চলে আসি। 2 নম্বর পয়েন্টে কি হবে? 2 নম্বর পয়েন্ট আমরা বলবো যে সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত হয় বা বিভক্তি চিহ্ন থাকে। 2 নম্বরে হচ্ছে র বা এর বিভক্তি চিহ্ন থাকে। আর এখানে 2 নম্বর কি আছে? এখানে কেবল কি থাকবে? শূন্য বিভক্তি থাকবে। তাহলে এখানে র বা এর থাকবে, এখানে হচ্ছে শূন্য বিভক্তি থাকবে। 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে হচ্ছে এটা কেবল বিশেষ্য বা সর্বনাম পদের র পূর্বে বসে। সম্বন্ধপদ কেবল বিশেষ্য বা সর্বনাম পদের বা সর্বনামে র পূর্বে বসে। আর এখানে কি হচ্ছে? যে কোনো স্থানে বসতে পারে। সম্বোধন পদে হচ্ছে বাক্যে যে কোনো স্থানে বসে, এটা যে কোনো স্থানে বসতে পারে। আর এখানে হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদের র পূর্বে বসবে। এই হচ্ছে সম্বন্ধ এবং সম্বোধন পদের পার্থক্য শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সবাই সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও এই ভিডিওগুলো দেখোনি, এর আগের ভিডিওগুলো দেখোনি। আমি এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে পরীক্ষা দিও। পরীক্ষার রেজাল্ট কেমন হলো না হলো একটু কমেন্ট করে জানিও। এরপরে আমি তোমাদের জন্য এর পরবর্তী পার্ট যেটা আসবে, অর্থাৎ সমাস, কারক অকারক শেষ হয়ে গেলে বা সমাস নিয়ে আমি তোমাদের সঙ্গে এইভাবে আলোচনা করতে থাকবো। প্রত্যেকে আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।